আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ফিনিশ ইট। রোজা অপ্রসন্ন ভঙ্গিতে পানির বোতলে চুমুক বসায়, নিজেকে সামলিয়ে বোতলটা টেবিলের ওপর রেখে দেয়। তখন সূর্য ডুবে চারিদিকে আধার নেমে এসেছে। ছাদের চারিধারে ফিট করা 4টে বাতি একসঙ্গে জ্বলে উঠল। হলদেটে আলোয় ছেয়ে গেল পুরো ছাদ। গাছের পাতায় রং পাল্টে গেল। ফুলের গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। মসজিদ থেকে ভেসে এলো মুয়াজ্জিনের সুললিত কণ্ঠের মাগরিবের আজান। আদ্রিস রোজাকে জিজ্ঞেস করল, রিল্যাক্স? প্রত্যুত্তরে রোজা মেয়ে যাওয়া কণ্ঠে সাই জানালো, ঠিক আছে। আদ্রিস কাট গলায় পড়ল, নিচে যাও। আর লাস্ট ওয়ার্নিং দিলাম, যদি লুকোচুরি করার চেষ্টা করো তাহলে এই 1 মাস যেভাবে শান্তশিষ্ট রূপে দেখেছো তার চেয়ে 10 গুণ উগ্রতা দেখতে পাবে আমার মধ্যে। আমার ভাগের সব কিছুর অধিকার যেন আমারই থাকে, অন্য কেউ যেন সেই অধিকারে হস্তক্ষেপ করতে না পারে। মাই গার্ল। রোজা চমকিত দৃষ্টিতে তাকালো। শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। হাত পা ঘেমে উঠল। শক্ত কাঠ হয়ে বসে রইল। কর্ণকুহরে কোনো শব্দ বাক্য ভুল করে ঢুকে গিয়েছে বলে মনে হচ্ছে ওর। আচমকা আদ্রিস নিজের চেয়ার ছেড়ে উঠে পড়ল। কয়েক কদম এগিয়ে এসে রোজার মুখোমুখি অন্য আরেকটি চেয়ারে বসে পড়ল। কোটটা টেবিলের ওপর রেখে রোজার গায়ের পাতলা শালটা টেনে মাথায় উঠিয়ে দিয়ে পড়ল। হরিণীদের এভাবেই মানায়, প্রসাধনবিহীন স্নিগ্ধ চোখ মুখ, এলোমেলো চুলে, ললাটের ভাজে আর কপালে রক্তিমা ভাই। রোজা বিস্ময়ে বিমূঢ়। কি করছে আদ্রিস? কি হচ্ছে এসব ওর সাথে? অনেক কষ্টে ঢোক গিলে রোজা শুধু জিজ্ঞেস করল, কি বলছেন আপনি? আদ্রিস চেহারায় কাঠিন্য ভাবটা বজায় রেখে বিগলিত কণ্ঠে বলে উঠল, এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম নিজেকে বোঝার জন্য, আজকের এই বিকেলটার জন্য। রোজা হত বিহ্বল হয়ে গেল। মানে? আদ্রিস ভ্রু কুঁচকে বলে, হরিণীদের বেশি কিছু বোঝাতে নেই, তারা সবসময় নিষ্ঠুর নির্দয়। তারা অনুভূতি বোঝে না, ওদের বোঝার ক্ষমতা নিতান্তই তুচ্ছ। কেউ তাদের চোখের সামনে পানি প্রাপ্তি হয়ে পড়ে থাকলেও সেটা তাদের চোখে ধরা পড়ে না। ওর কথার আগা মাথা কিছুই বুঝতে পারল না রোজা। ফ্যাল করে তাকিয়ে বোঝার চেষ্টা করল কিয়ৎক্ষণ, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। আদ্রিস সেটা বুঝতে পেরেই ধমকের সুরে বলে ওঠে, তুমি নিজেকে যতই গর্তে লুকিয়ে ফেলতে চাও না কেন, আমি ঠিকই গর্ত থেকে বের করব। দরকার পড়লে টেনে হিঁচড়ে বের করে আনবো। তুমি চেনো না আমাকে, কি কি করতে পারি সেটাও তোমার মতো স্টুপিড আন্দাজ করতে পারবে না। আজকের এই কথাগুলো মনে রাখার চেষ্টা করবে, ওকে? এখন যাও। রোজা দ্রুত গতিতে সেখান থেকে চলে এলো। হাত পা ভূমিকম্পের ন্যায় কাঁপছে। বেশি কিছু বোধগম্য না হলেও আদ্রিস কিসের ইঙ্গিত করেছে বিষয়টা ওর কাছে স্বচ্ছ জলরাশির ন্যায় পরিষ্কার। খালার বাড়ি পড়াশোনা করতে এসে যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হয় আর বাবা মা যদি জানতে পারে, তাহলে ওরা ঠিক কতটা কষ্ট পাবে, অপমানিত বোধ করবে, সেটা কি রোজা কাউকে বোঝাতে পারবে? নাকি আদ্রিস বোঝার চেষ্টা করবে? কিন্তু লোকটা তো নিষ্ঠুর, নিজের মতো করেই এসব ভেবে বসে আছে। রোজার কথা তো একবারও ভাবল না। সূর্য রশ্মির তীর্যক আলোকপাতে উজ্জ্বল ধরনী, গাছের পাতার ওপর ঝিরিঝিরি রোদ্দুরের লুকোচুরি খেলাটা বেশ জমজমাট হয়ে উঠেছে। ঘাসের উপর টুকরো রোদ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ। বারান্দায় বসে একটা উপন্যাসের বই পড়ছিল রোজা। বই পড়তে পছন্দ করে না ও, কিন্তু আজ কেন জানে না এই কাজটাই স্বস্তি লাগছে ওর। তখনই হন্ততন্ত পায়ে এক প্রকার ছুটে এলো ফিহা। রোজার মনোযোগে বিঘ্নতা ঘটল। ঘাড় ফিরিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো ফিহার মুখপানে। উৎফুল্ল ফিহা রোজার মুখোমুখি টুলটাতে পা তুলে বসল। খুশি খুশি কণ্ঠে বলল, কি করছিস রোজা? রোজা নিঃশব্দে বইটা বন্ধ করলো। কোলের উপর রাখতে রাখতে বলল, কিছু করি না। কোনো প্রয়োজন? হ্যাঁ। রোজা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। ওর কাছে ফিহার আবার কি প্রয়োজন থাকতে পারে বোধগম্য হলো না। কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই ফিহা বলে উঠল, আজ তো ছুটির দিন, সবাই মিলে চল বাইরে ঘুরতে যাই। ফিহা ভেবেছিল রোজা কথাটা শুনে খুশি হবে, কিন্তু ওর চিন্তাধারা ভুল প্রমাণিত হলো। কাল রাত থেকেই রোজা কেমন মনমরা হয়ে আছে, কথাও বলছে না কারোর সাথে ঠিক মতো। সকালে খাবারও খায়নি। রোজার মধ্যে বাইরে যাওয়ার কোনো প্রবণতা দেখতে না পেয়ে ফিহা আশাহত হলো। তারপর বিষণ্ণ গলায় বলল, চল না রোজা,
তুই গেলে আমাদের ভালো লাগবে। রোজা নত কণ্ঠে বলল। আমি যাব না আপু। ফিহা প্রশ্ন করল। কেন যাবি না? ভালো লাগছে না। ফিহা ওর গালে হাত রেখে বলল। মন খারাপ তোর? কিছু হয়েছে? কাল থেকেই তোকে এমন মন মরা দেখাচ্ছে। কি হয়েছে বল না। আমার কিছু হয়নি আপু, বাড়ির কথা মনে পড়ছে। অনেক দিন হয়ে গিয়েছে বাড়িতে যাওয়া হয়নি। আমি বাড়ি থেকে কিছুদিন ঘুরে আসতে চাই। কিন্তু এখন তোর ভার্সিটি খোলা, যাওয়াটা ইম্পসিবল। ফার্স্ট সেমিস্টারের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করা খুবই গুরুত্বপূর্ণ, নয়তো কিছুই বুঝতে পারবি না। এখন যাওয়াটা ঠিক হবে না। তুই না হয় রমজানের ছুটিতে গিয়ে ঘুরে আসিস। রোজা প্রত্যুত্তরে কিছু বলল না। কিছুই ভালো লাগছে না, কারো কথা শুনতে ইচ্ছে করছে না। আতিশের কথাগুলোর মর্মোদ্ঘাটন করতে করতে নিজের ওপরও বেশ বিরক্ত হলো রোজা। লোকটার জন্য ওর মনে কোনো অনুভূতি নেই, ওর চেহারাটুকু পর্যন্ত দেখতে চায় না। এই বাড়িতে আর এক মুহূর্ত কাটানো যেন শত সহস্র বছর কারাগারে বন্দিনী হয়ে থাকার সমতুল্য। ভাবনার প্রহরে ঘুরে বেড়ানো মস্তিষ্কটা নির্মল চিন্তা ভাবনা করার কারণই খুঁজে পাচ্ছে না। এর মধ্যেই ফিহা উঠে দাঁড়ালো। রোজার হাত টেনে ধরে চেহারায় কাঠিন্য ভাব ফুটিয়ে তুলেই আদেশসূচক কণ্ঠে বলল। এখন ওঠ, বাইরে যেহেতু যাব বলেছি তোকে নিয়েই যাব। রোজা নিভল। ফিহার এই কণ্ঠটা ওর পরিচিত। তারপর ভাবল, বাড়িতে বসে থেকে মনের ভিতর আতৃষ্যের কথাগুলোই ভেবে চলেছে এক নাগারে। বাইরে গেলে হয়তো সাময়িকের জন্য এসব ভুলে থাকতে পারবে, মনটাও হালকা ফ্রেশ হবে। নিজের মন ভালো করার জন্য হলেও একবার বাইরে ঘোরাঘুরি করা দরকার। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে রোজা তপ্ত শ্বাস ফেলে তীব্র কণ্ঠে বলল। আর কে যাবে? আমি আর তুমি? এশা, নেহা আপু ওরা যাবে। রোজা জিজ্ঞেস করল। কিন্তু কোথায় যেতে চাও? ফিহা ওর হাতটা ছেড়ে দিল। টুলটাতে বসে কিছু একটা চিন্তা করে বলল। আসলেই তো, এটা তো ভেবে দেখিনি। আচ্ছা, তোর কোনো চয়েস আছে? কেমন টাইপ জায়গা পছন্দ তোর? রোজা 2 সেকেন্ড ভাবল, তারপর বলল। গাছগাছালি বেশি এমনটাই জায়গা, অথবা নদীর পাড়। ফিহার সাথে সাথেই বলল। তাহলে রমনা যাই, রমনার বটমূল। রোজা মাথা নাড়িয়ে বলল। আমি তো আগে যাইনি, তোমরা যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। তাহলে জলদি তৈরি হয়ে নে। আচ্ছা। ফিহা উঠে গেল। দরজার কাছে গিয়ে আবার উল্টো পথে ফিরে এলো। সচকিত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল। তোর অফ হোয়াইট রঙের জামা আছে না একটা, ওটা পরিস। কেন? ফিহার চোখ টিপে হেসে বলল। তোকে ওই রঙের জামাতে বেশি সুন্দর দেখায়, একদম পুতুলের মতো। পরন্ত বিকেলের রক্তিম আলোয় উদ্ভাসিত পৃথিবী লোক। ঝিরিঝিরি আরামদায়ক উষ্ণ হাওয়া বইছে। নয়নাভিরাম সবুজ বৃক্ষরাজির বুক জুড়ে হাঁটছে 4 জন। নেহা, ফিহা, ঈশা এবং রোজা। তাদের পরনে একই ডিজাইনের ভিন্ন ভিন্ন রঙের সালোয়ার কামিজ। অবশ্য রোজা হিজাব পরিহিত। মুখে তেমন কোনো প্রসাধনের ব্যবহার নেই। সাদামাটা সাজগোজে ওকে খুব মিষ্টি দেখাচ্ছিল। ঈশা আর ফিহা দুজন সামনে একসাথে কথাবার্তা বলতে বলতে হাঁটছে। ওদের থেকে কয়েক কদম পিছনে নেহা, রোজা। সামনের দুজন মানবীর ওদের দিকে কোনো খেয়ালই নেই। দেখতে পেয়ে নেহা বিরক্তির সুরে বলে উঠল। দেখেছিস রোজা, আমাকে কি জোর জবরদস্তি করেই না আনলো। এখন আর চেনেই না, নিজেরা কি সুন্দর গল্প জুড়ে দিয়েছে। এই ফিহাটা আমার বোন, এত বজ্জাত কেমনে হলো? রোজা আলতো হেসে পড়ল। আমাকে এক প্রকার হুমকি দিয়ে এনেছে, এখন দেখি চেনেই না। নেহা কটমট করে বলল। 2টা শাকচুন্নি, ফিয়া তো আসত বজ্জাত। বাড়ি ফিরে যদি আদৃশ ভাইয়ের কাছে বিচার না দেই তো আমি নেহা না। আদৃশের নাম শুনে ঢোক গিলল রোজা। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। পা দুটো থমকে গেল। মাথার ভেতর নড়াচড়া দিয়ে চিন্তা ভাবনার জটগুলো আবারও খুলে বসতে চলেছে। রোজা চোখ দুটো বুঝে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। ওকে দাঁড়িয়ে পড়তে দেখে নেহাও থমকালো। ভ্রুকুটি করে জিজ্ঞেস করল। কোনো সমস্যা? রোজা ক্লান্ত স্বরে বলল। আপু, আর হাঁটতে পারছি না, শীঘ্রই একটা বসার ব্যবস্থা করে দাও। বসবি? রোজা মাথা নাড়ালো। নেহার নিচেরও পা ব্যথা হয়ে গিয়েছে এতক্ষণ হাঁটতে হাঁটতে। বিকেলটাও মরে এসেছে। আর কিছুক্ষণ এখানে কাটিয়ে বাড়ি রওনা দিতে হবে। নেহা হতাশ হয়ে উচ্চস্বরে ডাকলো ঈশা, ফিহাকে। ওরা দুজন গল্পে এতটাই মগ্ন ছিল যে আচমকা নেহার ডাক শুনে চমকে উঠল। তড়িঘড়ি করে দুজনেই ছুটে এলো।
অতঃপর নেহার কাছে এসে উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? নেহা বোনদের ওপর বিরক্ত হলো খুব। রেগে যাওয়া ভঙ্গিতে বলল, কখন থেকে হেঁটেই যাচ্ছি, এবার তো একটু বসি। আর তোরা দুইজন কি নিজেরা নিজেদের মতো গল্প করতে এসেছিস? তাহলে আমাদের দুইজনকে কাবাব মে হাড্ডি বানানোর প্রয়োজন কি ছিল? রাগে নেহার মুখ লাল হয়ে গিয়েছে। ফিহা উত্তেজিত স্বরে বোনকে কিছু একটা বলতে নিলেই পরিস্থিতি শান্ত রাখার জন্য ঈশা ওর হাত ধরে থামালো। আলতো হেসে বলল, রিল্যাক্স নেহা আপু, আই এম এক্সট্রিমলি সরি। আসলে গল্পের এতটাই মগ্ন ছিলাম যে মাথাতেই ছিল না তোমাদের কথা। আচ্ছা চলো বসি, এখানেই বসবো। নেহা রাগ সংযত করে বলল। হুম। বিশাল আকৃতির একটা রেইন ট্রি গাছের নিচে ঘাসের উপর পাতা বিছিয়ে ওরা বসল। খানিক দূরেই বন্য ঝোপ, ঘন ঘাস, লতা, গুল্ম, মৌসুমি ফুলে ছেয়ে আছে কিছু সৌন্দর্যবর্ধক বৃক্ষ। সারিবদ্ধভাবে লাগানো রয়েছে মেহগনি সহ নানা জাতের গাছ। উত্তর পাশ লাগোয়া হেয়ার রোডে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাদাউক গাছ। এসবের ভিড়ে কিছু ঔষধি গাছ দেখাও যাচ্ছে। পার্কের মধ্যিখানে বহুকালের পুরনো একটি মহুয়া গাছ। দিনের শেষ ভাগে অনেকেই পরিবার নিয়ে হাঁটতে এসেছে, কেউ এসেছে শরীর চর্চা করতে। চারিদিকে নীরবে নিভৃতে জানান দিচ্ছে রমনার বৈচিত্র্যতা। রোজা মুগ্ধ চোখে অবলোকন করছিল চারিপাশের স্নিগ্ধতা। হঠাৎই ওর চোখে পড়ে কয়েক পা দূরের একটি ঝোপে জংলি ফুলে ঘেরা ঝোপটির আড়ালে বসে আছে একজোড়া কপোতী। ততক্ষণে সূর্য লুকিয়েছে ধরণীর বুক থেকে। আশপাশটা টিমটিমে আধারে ঢেকে আছে। রোজা উদাসীন মনোযোগে বোনদের আলাপচারিতা শুনে যাচ্ছিল, কিন্তু না চাইতেও রোজার দৃষ্টি চোরাই ধরা পড়ল ঝোপের আড়ালে বসে থাকা যুগলবন্দি ওই প্রেমিক প্রেমিকার কর্মকাণ্ডে। ওদেরকে নিষিদ্ধ কার্যে লিপ্ত হতে দেখেই রোজা মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। বিস্মিত, লজ্জিত, কুণ্ঠিত রোজার গা কাঁপতে লাগলো। এত সুন্দর মনোমুগ্ধকর একটা পাবলিক প্লেসে এরকম বিশ্রী ঘৃণার কাজটি করতে ওদের লজ্জা করল না? এখানে কি এসবই হয় নাকি? রোজা এক মুহূর্ত এখানে থাকতে চাইল না। শটান উঠে দাঁড়ালো। বাকি তিনজন হতবিহ্বল হয়ে ওর মুখপানে চেয়ে জিজ্ঞেস করলো। রোজা ইশারায় ঝোপের আড়ালটা দেখিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এরকম বিশ্রী পরিবেশে আমাকে নিয়ে আসলে কেন আপু? আমি এক্ষুনি এখান থেকে চলে যেতে চাই। সবাই ঘটনাটি বুঝতে পারল। ফিহা রাগের চোটে গালাগালি আরম্ভ করলো। এই জন্যই কোথাও গিয়ে বসা যায় না। আরে তোদের যখন এতই প্রেম তো বাড়িতে গিয়ে করিস না, রাস্তাঘাটে এসব স্যাঁচড়ামির মানে কি? বাড়িঘর নেই, ফকিন্নি, বেহায়ার দল কোথাকার। নেহা ওকে থামিয়ে দিয়ে বলল, চুপ, এখন চল এখান থেকে। এরপর ওখান থেকে বেরিয়ে এলো সবাই। সন্ধ্যা গাঢ় হয়ে এসেছে মুহূর্তেই। রাস্তায় কোনো রিক্সা বা ক্যাব পাওয়া গেল না। ফিহার মেসেজ চটে গেল। রোজাও বেশ বিরক্ত। এত বিরক্ত এর আগে কোনো দিন অনুভব করেনি। মস্তিষ্ক এসব আর নিতে পারছে না। ওদিকে গাড়ি টাড়ি না পেয়ে নেহার কথায় ফিহা তৎক্ষণাৎ ফোন বের করে কাকে যেন কল করে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করল। রোজা সেটা বুঝতে পারল না। এই মুহূর্তে বাড়ি ফিরে লম্বা ঘুম প্রয়োজন ওর। কিছুক্ষণ ফুটপাতেই কেটে গেল ওদের। আচমকা সাই করে একটি গাড়ি এসে থামলো ওদের সামনে। রোজা ভড়কে গেল। যেভাবে গাড়িটা ব্রেক কষেছে তাতে অ্যাক্সিডেন্ট হওয়াটাও দোষের কিছু না। রোজা রাগ রাগ চেহারা নিয়ে দাঁড়িয়ে রইল। তখনই গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো আদ্রিস। রোজা থমকালো। পূর্ণ দৃষ্টিতে গাড়িটা দেখে নিয়ে হতাশ হলো ও। অন্ধকারে ঠিকঠাক বুঝতে পারেনি এটা আদ্রিসেরই গাড়ি। ও এখানে কেন? ফিহা ওকেই ফোন করেছিল নাকি? তার মানে এখন এই লোকটার গাড়ি করেই বাড়ি ফিরতে হবে? রোজা আপন মনে বিড়বিড় করলো। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। উফ রোজা, কি হচ্ছে এসব তোমার সাথে? যার কাছ থেকে পালাতে চাও তারই খাঁচায় বারবার বন্দী হও। এক্সকিউজ মি, তোমাকে কি কোলে তুলে গাড়িতে বসাতে হবে মাই গার্ল? আদ্রিসের তীব্র কণ্ঠে রোজার ভাবনার দুয়ার বন্ধ হয়ে গেল। সচকিত দৃষ্টি মেলতেই রোজা বেয়াক্কেল বনে গেল। নেহা, ফিহা, ঈশা তিনজনেই গাড়িতে উঠে বসে আছে এবং তিনজনই সবগুলো সিট ফিল আপ করে বসেছে। রোজার জন্য 1 ফুট জায়গা অবধি ফাঁকা রাখেনি। নেহা জানালা দিয়ে বাইরে মাথাটা এনে হাত নেড়ে ব্যস্ত কণ্ঠে রোজাকে বলল, এই রোজা, এখানে তো আর জায়গা ফাঁকা নেই, তুই ভাইয়ের সাথে
সামনে বসে যা। রোজা তড়িঘড়ি কণ্ঠে জবাবে বলল। আমি সামনে বসতে পারবো না আপু, তুমি এসে প্লিজ বসো। নেহা বলল। সামনে বসলে আমার মাথা ঘোরায়, প্লিজ বসে যা। ফিহা আর ঈশাও একযোগে বলে উঠল। আরে ভাইয়া, গাড়ি স্টার্ট করো, রাত হয়ে এসেছে, তাড়াতাড়ি না ফিরলে বকা শুনতে হবে। ওদের কথা শুনে আত্রিশ রোজার দিকে তাকালো। পিচঢালা ফুটপাতে সোডিয়ামের নিভু নিভু আলোর নিচে অফ হোয়াইট রঙের জামাই আবৃত মেয়েটিকে দেখে ধাক্কা খেলো যেন। ওর প্রিয় রং। হৃৎপিণ্ডের কাঁপুনিটাকে থামিয়ে তপ্ত শ্বাস ছেড়ে কিছুটা এগিয়ে এসে স্বর নামিয়ে বলল। আমার সাথে না বসার বাহানা করে লাভ নেই, বাকি জীবনটা আমার পাশে বসেই কাটাতে হবে। সো রাইট নাও। রোজা তেজদীপ্ত কণ্ঠে বলল। বসবো না আপনার সাথে। আত্রিশ চোখ রাঙিয়ে বলল। বোবার মুখে কথা ফুটেছে, কোলে তুলেই নিয়ে যেতে হবে দেখছি। রোজা এক ঝটকায় ওর হাতটা ছেড়ে অপ্রস্তুত হয়ে বলল। আমার হাত পা ঠিক আছে, আমি নিজেই বসতে পারি। বলেই আত্রিশের ড্রাইভিং সিটের পাশে গিয়ে বসে পড়ল, যথাসম্ভব দূরত্ব বজায় রেখে। আত্রিশ যখন এটা দেখল, রাগে ওর চোয়াল শক্ত করে ফেলল। মেয়েটা দরজার সাথে এমনভাবে এঁটে বসেছে যেন বসার জায়গা নেই। কী প্রুভ করতে চাই এমন করে? পিছনে ছোট বোনগুলো থাকায় সে কিছু বলতেও পারছে না। রোজা ওর দিকে তাকাচ্ছেও না, এড়িয়ে যাচ্ছে বারবার। আত্রিশ গাড়ি স্টার্ট দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলল। বাড়াবাড়িটা পছন্দ হচ্ছে না। রোজা নিচু স্বরে বলল। আমারও না। আত্রিশ রক্তিম চোখে তাকালো। ভুগতে হবে এর জন্য আপনাকে। রোজার ঔদ্ধত্যপূর্ণ ব্যবহারটা আত্রিশ মানতে পারল না। সারাটা পথ মুখটা থমথমে করে রাখল সে। রোজা ওর দিকে একবার চোখ তুলেও তাকালো না। এক মনে বাইরের দৃশ্যাবলী অবলোকনে ব্যস্ত। ওর এই অবহেলা দেখে আত্রিশের মাথায় রাগ চড়ল। অতি সন্তর্পণে বাঁ হাতটা দিয়ে চেপে ধরল রোজার ডান হাতটি। আচমকা চমকে উঠে চোখ দুটো বড় বড় করে তাকালো রোজা। মুখ দিয়ে শব্দ বের করতে গিয়েও চুপ মেরে সিটের সাথে লেপ্টে রইল। পেছনে দুজন ঘুমে ঢলছে। ঈশা বসে ফোন স্ক্রল করছে। রোজার চক্ষু চোরা দপ করে জ্বলে উঠল। আত্রিশ পরোয়া করল না। এক মনের সামনে তাকিয়ে দক্ষ হাতে ড্রাইভিং করাই ব্যস্ত সে। রোজা হাত মোচড়াতে থাকলে আরও শক্ত করে ধরে রাখে সে। অগত্যা হাল ছেড়ে দিল রোজা। চোখ মুখ খিচিয়ে কয়েকটা ভয়ঙ্কর গালি ছুড়ল মনে মনে। গলায় কান্নার দলাপাকা বেঁধে ঘুরতে লাগলো। দুফোঁটা জল গাল ছুঁয়ে আত্রিশের হাতের উপর পড়তেই সে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। রোজা আর চোখে একবার দেখল ওকে। লোকটার হাবভাব দেখে বোঝা যাচ্ছে সে কিছুতেই রোজার পিছন নেওয়া ছাড়বে না। এ কোন মুসিবতে পড়ল রোজা? দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে শক্ত হয়ে বসে রইল রোজা। দুপাশের জঙ্গলাবৃত গাছপালা ছাড়িয়ে একসময় বাড়ি এসে পৌঁছল ওরা। গেটের সামনে গাড়ি এসে থামলে ঈশা নেহা ফিহাকে ডেকে দেয়। ওরা নেমে যায়। রোজা তখনও নামে না, কারণ আত্রিশ ওর হাতে টেনে ধরে রেখেছে। নেহা একবার রোজাকে আসতে বলে বাড়ির ভিতর ঢুকে যায়। ঈশা ফিহাও নিজেদের মধ্যে আলাপ করতে করতে চলে যায়। ওরা সবাই যেতেই রোজা তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে ওঠে। অনেক হয়েছে, আপনি কি এবার আমার হাতে ছাড়বেন? আত্রিশ অগ্নি দৃষ্টি ছুড়ে বলে। আমার দিকে তাকাও। অন্যদিকে মুখ ফিরিয়ে রাখার মানে কি? রোজা অন্যদিকে দৃষ্টি রেখেই জবাবে বলল। তাকাবো না। আত্রিশের দৃষ্টি প্রখর হয়। কেন? আপনার ব্যবহার আমার পছন্দ না। এই যে হুটহাট অভদ্রের মতো আমার হাত ধরেন, সেটা আমার অপছন্দ। আমাকেও তোমার অপছন্দ? রোজা উত্তর দেয় না, কথা বাড়াতে চায় না। ওকে নিশ্চুপ থাকতে দেখে আত্রিশের মেজাজ চটে যায়। আলতো করে এক টান দিতেই রোজা ওর দিকে ঝুঁকে আসে। হিজাবটা সরে যায়। হতচকিত রোজা নিজেকে সামলিয়ে উঠে বসতেই আত্রিশ ফু দিয়ে ওর মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। রোজা ওর বুকে জোরে একটা ধাক্কা মারে, কিন্তু তাতে খুব একটা সুবিধে হয় না। দুটো হাতই চলে যায় আত্রিশের মুঠোর ভিতর। রোজা কটমট করে বলল। ছাড়ুন বলছি। আগে আমার দিকে তাকাও। কখনোই না। আত্রিশ রোষপূর্ণ কণ্ঠে বলল। খুব বেশি তেজ তোমার, তাই না? রোজা দায়সারা ভাবে বলল। আপনার যা মনে হয় তাই, আমাকে যেতে দিন। যেতে দেব, তার আগে আমার দিকে তাকাও। খ্যাপাটে গলায় বলল আত্রিশ। রোজা বিরক্তিকর সর্বোচ্চ সীমানায় পৌঁছল। আত্রিশের ব্যবহার আর কথায় মারপ্যাচে তালগোল পাকিয়ে বাধ্য রোজা ওর দিকে তাকালো।
তারপর নিভে যাওয়া কণ্ঠে বলল, এবার যেতে দিন। আমার চোখের দিকে তাকাও। রোজা ভোরকে গিয়ে পড়ল। এমনটা কথা ছিল না। তাকাতে বলেছেন, তাকিয়েছি। চোখের দিকে তাকাতে হবে কেন? আতিশ গম্ভীর কণ্ঠে যুক্তি প্রদর্শন করল, বলল, চোখের দিকে তাকালেই না আমার মনের কথা বুঝতে পারবে। আপনি আমাকে যেতে দিন। শুধু শুধু বিরক্ত করবেন না আমায়। আমি এসব পছন্দ করি না। কেন তোমার জন্যই অনুভূতি জন্মালো মনে? তুমি এত কঠিন কেন মেয়ে? আতিশ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল রোজার দিকে। রোজার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই, তাই সে চুপ করে থাকল। অস্বস্তিতে জমাট বেঁধে আছে মন মস্তিষ্ক। আতিশের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা বহাল রাখল এবং এক পর্যায়ে যখন বেখিয়ালে আতিশের থেকে ওর হাতটা আলগা হয়ে এলো, ঠিক তখনই নিজেকে ছাড়িয়ে দ্রুত পদে নামতে গেল রোজা। কিন্তু তখনকার মতো ব্যর্থ হলো। রোষাগ্নি চক্ষুতে আগ্নেয়গিরির ন্যায় রক্তিম আভা দেখতে পেল আতৃষ্যের চোখে। ফিনফিনে বাতাসে এবার হিজাব পুরোটাই সরে গেল রোজার। এলোমেলো কিছু চুল এসে পড়ে মুখের ওপর। এক টানে ওকে নিজের কাছে নিয়ে আসে। আতৃষ শীতল চোখে ওকে এক পলক দেখে চুলগুলো সরিয়ে দেয়। রোজা ভোরকে গিয়ে বিস্মিত নয়নে তাকিয়ে থাকে। চারপাশের সবকিছু ঝাপসা হয়ে আসে যেন। লোকটা ওর এত কাছে? রোজা ভাবতে পারে না কিছু। ললাটে স্পর্শ হয় আতৃষের উষ্ণ ওষ্ঠ জোড়া। রোজার শির দ্বারা বেয়ে স্রোত বয়ে যায়। ঘেমে ওঠে সে। রোজা কম্পিত হাতে ওর মুখ চেপে ধরে বলে, এটা পাপা কি করছেন আপনি? আতৃষ নিষ্প্রভ কণ্ঠে বলে, বোঝাপড়া করতে চাচ্ছি। রোজা নির্জীব কণ্ঠে জিজ্ঞেস করে, কিসের বোঝাপড়া? আতৃষ ওর গালে নিচের ডান হাতটা রেখে সোজা হয়ে বসে। রোজা তখনও চোখ নামায়নি। বিস্ময় নিয়ে ওর কর্মকাণ্ড দেখে চলেছে। কিছুই বোধগম্য বা বিশ্বাস হচ্ছে না। ওকে বোঝানোর চেষ্টা করে আতৃষ বলল, শুনো মেয়ে, তুমি আমাকে এড়িয়ে চলে প্রতিনিয়ত বুকের ভেতর দহনক্রিয়া সৃষ্টি করে যাচ্ছ। আমি ঘুমাতে পারি না, খেতে পারি না, কাজে মন বসাতে পারছি না তোমার জন্য। তোমাকে দেখার আগ অবধি আমার সব কিছু স্বাভাবিক ছিল। তোমাকে দেখার পর থেকেই সব অস্বাভাবিক হয়ে গেছে। তোমার সাথে দেখা না হলে আমার এই অসুখটা হতো না। তুমি কেন আমাদের বাড়িতে আসলে মেয়ে? কেন এলে তুমি? এলেই যখন মেনে নিতে পারছো না কেন তুমি আমাকে? রোজা সবটা শুনে ভ্রুকুচকে বলল, আপনাদের বাড়িতে আসাটাই কি আমার অপরাধ? আপনাদের টাকায় খাচ্ছি, ঘুরছি, ফিরছি, এর মূল্য চান আপনি? আতৃষ জোর গলায় বলল। তুমি যেমন আমাকে বোঝো না, আমার কথাগুলো বোঝো না কেন মেয়ে? রোজা গাড়ি থেকে নেমে পড়ল। আতৃষ আটকালো না। এরপর রোজা রোষপূর্ণ কণ্ঠে বলল, আপনি কমপক্ষে আমার চেয়ে 7 বছরের বড়, তাই বড়র মর্যাদা বজায় রাখবেন ভাইয়া। আতৃষ চমকালো, থমকালো। রোজার মুখ থেকে ভাইয়া ডাকটি শোনার থেকে এক বোতল বিষ পান করে জীবন উৎসর্গ করা যেন স্বস্তির মনে হলো ওর। ততক্ষণে রোজা সদর দরজায় পৌঁছে গেছে। রোজাকে আর হাতের কাছে না পেয়ে আতৃষ গাড়ি থেকে নেমে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। অতপর অনেকটা চেঁচিয়েই বলে উঠল, ভাইয়া ডাকার শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত থেকো মাই গার্ল। এত জ্বালাবো যে আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করতে পারবে না। রোজার হাসি পেয়ে গেল অজান্তেই। পরক্ষণেই অতি কষ্টে হাসি চেপে ঢুকে পড়ল বাড়িতে। আতৃষ সেভাবেই দাঁড়িয়ে থেকে গম্ভীর চেহারা নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো। টেবিলে রাতের খাবার সাজানো হয়েছে। সবাই পেটে খিদে নিয়ে বসে আছে বাড়ির মুরব্বি দুজনের জন্য। উৎস বাড়িতে নেই। বন্ধুদের কি একটা পার্টি আছে, সেখানে চলে গেছে। নিশিতা মাংসের বাটিটা এনে রাখতেই ইনায়াত সাহেব আর ইমতিয়াজ সাহেব চলে এলেন। মিতালি ঈশার প্লেটে তরকারি তুলে দিতে দিতে বললেন, আদৃশ কোথায়? আসেনি? ফিহা, তুই ওকে ডাকিসনি? খেতে খেতে ফিহা বলল, আসছে। রোজা কথাটাই গুরুত্ব দিল না। নিজের মতো খেয়ে চলেছে। ধপ করে পাশের চেয়ারটাতে কেউ বসতেই রোজা চমকে তাকালো। হতচকিত দৃষ্টিতে আতৃষের বাঁকা হাসিটা চোখে পড়তেই উৎকণ্ঠিত চোখজোড়া সরিয়ে খাবারে মন দেওয়ার চেষ্টা করল। আবারও ওর পাশেই কেন? রোজা মুখটা কালো করে খাচ্ছে। মিতালি আতৃষের খাবারটা প্লেটে দিতেই সে মুখ কুঁচকে বলল, সবজি পছন্দ না মা, তুলে নাও এটা। মিতালি রেগে যাওয়া কণ্ঠে বলল, তো
কি দেব? আতৃষ কিছু বলার আগেই রোজা সবজি নিল নিজের জন্য। অন্য কোনো দিকে ওর মনোযোগ নেই। কে খাচ্ছে না খাচ্ছে তাতেও পাত্তা দিচ্ছে না। রোজাকে সবজি নিতে দেখেই আতৃষ উৎফুল্ল গলায় বলল, সবজি দাও। শুনেই রোজা তাকালো। পুরো ঘটনাটি মস্তিষ্কে ধরা পড়তেই ছোট ছোট রসিত চোখে দেখল। এত বজ্জাত কোনো লোক হয়? আতৃষ ক্রূর হাসছে। রোজার রাগে গা জ্বলে গেল। তৎক্ষণাৎ সে নিজেকে সামলে নিল। ওর বিরক্তিকর মুখশ্রীটা দেখে বেশ লাগলো আতৃষের। আজকাল প্রিয় মানুষটির সব কিছুই এত ভালো লাগে কেন ওর? খাওয়া শেষ করে ঘরে যাওয়ার সময় করিডোরে দেখা হয়ে গেল রোজার সঙ্গে। দ্রুত পদে সে স্থান ত্যাগ করার প্রয়াসে যেতে নিলেই রোজার পথ আটকালো আতৃষ। রোজা কপালে ভাঁজ ফেলে তাকাতেই কঠোর গলায় সে বলল, আমার হৃদয়কে বশ করার অভিনব কৌশল প্রয়োগ করেছো তুমি। সেই হৃদয়কে পোড়াতে চাইলে তার দহনে তুমি নিজেই পড়ে যাবে মেয়ে। আমাকে যত এড়িয়ে যাবে, যত জ্বালাবে, তার চেয়ে বেশি তোমাকে জ্বালাবো আমি, মনে রেখো তুমি। এটুকু বলেই আতৃষ সেই স্থান ত্যাগ করল। পেছনে রেখে গেল বিস্মিত হতবিহ্বল রোজা নামক মেয়েটিকে। প্রথম সেমিস্টারের এক্সাম শেষ হয়েছে আজ 1 সপ্তাহ। খুব বেশি ভালো না হলেও তেমন খারাপও হয়নি রোজার পরীক্ষা। তাতে বরং ও একটু স্বস্তিই পেল। আতৃষের গোয়ার তুমি আর হুটহাট যাতনার কারণে ভালোভাবে প্রস্তুতি নিতে পারেনি সে, নয়তো রেজাল্ট বেশ ভালো হতো ওর। একটা আফসোস থেকে গেল রোজার মনে। সকালবেলা ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হতেই হঠাৎ মাইগ্রেনের ব্যথা উঠল। রাত জেগে পড়ার ফলস্বরূপ এই অসহ্যকর ব্যথা। ফলে রোজার আজ ভার্সিটি যাওয়া হয়ে উঠল না। সারাক্ষণ রুমেই শুয়ে বসে কাটিয়ে দিল। এদিকে বেলা করাতেই ব্যস্ত হয়ে উঠল আতৃষদের বাড়ির পরিবেশ। এক প্রকার তোড়জোড় আর হট্টগোল লেগে গেল যেন। মাথা যন্ত্রণা একটু কমতেই রোজা গোসল সেরে নিল। চুলে তোয়ালে জড়িয়ে চলে গেল বারান্দায়। রোদে বসে ভেজা চুলগুলো শুকিয়ে নিচ্ছিল। হঠাৎ বিপরীত দিকে চোখ পড়তেই আতৃষকে নজরে এলো ওর। ব্যালকনিতে বসে আছে সে। হাঁটু অবধি ঢাকা একটা প্যান্ট আর খালি গায়ে দুপা চেয়ারের ওপর তুলে নিউজ পেপার পড়ছে সে। দুপুরের প্রথম প্রহরের কড়া রোদ এসে পড়ছে ওর ব্যালকনির গাছগুলোতে। খ্যাপাটে হাওয়ার চাপটায় চুল উড়ছে অবিরাম। কিছু চুল নাকে মুখে এসে পড়ছে, কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই লোকটির। শক্ত সামর্থ্য পেটানো শরীর আতৃষের। খানিকটা লজ্জা পেল রোজা। ভ্রু কুঁচকে দৃষ্টি নামিয়ে নিল। দেয়াল ঘড়িটায় চোখ বুলিয়ে দেখল বেলা প্রায় 12টা। এই সময় তো আতৃষের বাসায় থাকার কথা নয়। তাছাড়া আজ ছুটির দিনও না, তাহলেও বাসায় কেন? আতৃষা রোজার রুমের ব্যালকনি মুখোমুখি, কিন্তু কয়েক গজ দূরে। এক ব্যালকনি থেকে অন্য ব্যালকনির সবকিছুই দেখা যায়। একটা সময় রোজাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে আতৃষ। আনমনা হয়ে দাঁড়িয়ে থাকা রোজা সেটা ধরতে পেরেই এমন একটা ভান করে যেন আতৃষকে সে দেখতেই পায়নি। ধীর স্থিরভাবে চুপ করে রুমে আসার জন্য পা বাড়ায়। তখনই আতৃষ গমগমে স্বরে ওকে ডাক দেয়, এই যে, পালাচ্ছ কোথায়? রোজা শটান দাঁড়িয়ে পড়ে। চেহারার কাঠিন্য ভাবটা বজায় রেখে থেমে থেমে বলে, কোথায় পালাচ্ছি? ভ্রু কুঁচকে আতৃষ জিজ্ঞেস করে। সত্যি পালাচ্ছ না? আত্মবিশ্বাসের সঙ্গে রোজা উত্তর দেয়, একদমই নয়। তাহলে দাঁড়িয়ে থাকো। রোজা কপালে ভাঁজ ফেলে বলে, কেন দাঁড়িয়ে থাকবো? এখানে তো আমার কোনো কাজ নেই। আতৃষ হাতের নিউজ পেপারটা 4 ভাগ করে ভাঁজ করে রাখে কোলের ওপর। তারপর বলল, তুমি আজ ভার্সিটিতে যাওনি? না। কোনো সমস্যা? রোজা বিরক্ত গলায় বলল, আমার ইচ্ছে হয়েছে তাই যাইনি। এসব বিষয়ে প্রশ্ন করার মানে দেখছি না। আর হুটহাট এভাবে ডাকবেন না আমাকে। আপনি ছোট বাচ্চা নন, আর আমিও বাচ্চা নই যে আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই আমার সঙ্গে ব্যবহার করবেন। এটা অন্তত মাথায় রাখুন, আমার উপকার হবে। একটু ম্যানার্স শিখুন। আতৃষ থমথমে চেহারা নিয়ে তাকায়। কিছু বলতে গেলেই রোজা অন্যদিকে দৃষ্টি দেয়। ইচ্ছে করেই আর ব্যালকনি থেকে যায় না, দাঁড়িয়ে থাকে। গুনগুন করে কবিতা আবৃত্তি করে। আতৃষ পলক সরায় না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ যেন বেড়েই চলেছে।
কিছু গঙ্গা ফড়িং এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে। নিষ্কর্মা অলস প্রহরের এই পরিবেশটা নীরবে নিভৃতে ঢেকে যাচ্ছে। রোজা রেলিংয়ের দিকে একটু ঝুঁকে ভাঙা ছোট্ট একটা কুঠুরির ফাঁক থেকে কি যেন একটা বের করে আনে। আতৃষ মনোযোগ দিয়ে পরখ করতে থাকে তার একান্ত ব্যক্তিগত পছন্দের রমণীটিকে। গালে হাত রেখে ভাবনার জগতে বিচরণ করে সে। জলজল করা নয়ন দুটো নিবদ্ধ থাকে রোজার ওপর। কিছু মুহূর্ত পর রোজা সোজা হয়ে দাঁড়ায়। দুহাতের তালুতে ছোট্ট একটা চড়ুই পাখির ছানা আকুলি বিকুলি করছে রোজার হাতের চামড়ায়। আতৃষ অবাক হয়ে দেখে রোজার ঠোঁটের কোণের এক চিলতে হাসি। সামান্য একটা ছানা দেখে এত খুশি? কোনোদিন তো এত উৎফুল্লতা মেয়েটির চোখে মুখে দেখতে পায়নি সে। ফুলের ওপর ওড়াউড়ি করা একটি কালচে বাদামি ছোপ ছোপওয়ালা একটি প্রজাপতি অকস্মাৎ রোজার গালে ছুঁয়ে কাঁধের ওপর বসে পড়ে। বিস্মিত দৃষ্টিতে রোজা সেটা দেখে মুচকি হেসে ফেলে। চড়ুইয়ের ছানাটিকে আগের জায়গায় রেখে সে ঘরের ভেতর চলে আসে। ততক্ষণে প্রজাপতি জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে গেছে। রোজা ঘরে ঢুকে যাওয়ার পর আদৃশ্যের ধ্যান ভাঙে। অদ্ভুত সুন্দর দৃশ্যটা দেখতে না পেয়ে মনে মনে রোজার ওপর নারাজ হয়। পর মুহূর্তেই সে উঠে দাঁড়ায়। নিজ ঘরে যে অবস্থায় ছিল সেভাবেই বেরিয়ে চলে আসে রোজার ঘরে। নেহা ফিহা কেউ তখন রুমে ছিল না। রোজা ড্রেসিং টেবিলের সামনে বসে তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মোছার চেষ্টা করছিল। ড্রেসিং টেবিলের আয়না দিয়ে নিজের পিছনে যখন আতৃষকে দেখতে পেল ভয়ানক চমকে উঠল সে। দ্রুত গতিতে বিছানার ওপর থেকে নিজের ওড়নাটা গায়ে জড়াতে জড়াতে ক্রুদ্ধ কণ্ঠে রোজা চেঁচিয়ে ওঠে,